তুমি তো চাঁদ। ওটা আমার ছদ্মনাম। মানে 12 বছর জেল খাটার পর জেল থেকে বেরিয়ে আমি পাগলের মতো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, আর ঠিক তখনই আমার পরিচয়টাকে গোপন রেখে আপনার বন্ধুর সহযোগিতায় আপনার বাড়িতে আমি ড্রাইভারের চাকরিটা বেছে নিয়েছিলাম। কিন্তু তুমি তো কোনোদিনও বলনি তোমার নাম পুষ্পা। বলবো কেমন করে? সেদিন যদি আমি বলে দিতাম যে আমি হলাম সেই খুনি আসামি পুষ্পা, তাহলে আপনার বাড়িতে তো সেদিন আমাকে ড্রাইভারের চাকরিটা আপনি দিতেন না ম্যাডাম। মনে পড়ে সেদিনের কথা। আরামবাগ থেকে কলকাতা যাওয়ার পথে ঠিক চাপাডাঙ্গার মোড়ে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। তখন ঠিক রাত্রি 11টা বাজে। ধারে কাছে কোথাও কোনো মেকানিক খুঁজে পেলাম না গাড়ি সারানো। পাশে একটা ভাঙাচোরা ঘর ছিল, সেই ঘরে আমি বিশ্রাম নিচ্ছিলাম। তুমি কোথা থেকে একটা কাগজ কুড়িয়ে নিয়ে এসে সারাক্ষণ ধরে আমাকে হাওয়া দিতে শুরু করলে, আর আমি যে কখন ঘুমিয়ে পড়লাম। আপনার ঘুম ভেঙেছিল? আপনার ঘুমটা ভেঙেছিল তখন সকাল 6টা বাজে। আমি একটা মিস্ত্রি ডেকে এনে গাড়িটাকে সারিয়ে বেলা 10টা নাগাদ সেদিন সুরক্ষিতভাবে আপনার বাড়িতে আমি আপনাকে পৌঁছে দিয়েছিলাম। একটা মহিলাকে সারা রাত্রি সুরক্ষিত রেখে বাড়িতে পৌঁছে দেওয়া সৎ অনেস্ট চরিত্রবান পুরুষ আজ এত মানুষের ক্ষতি করছে কেন? কে বলেছে আমি ক্ষতি করছি? আমি তো বিনা দোষে কারো কোনো ক্ষতি করিনি ম্যাডাম। অন্যায়ভাবে কাউকে আমি শাস্তি দেইনি ম্যাডাম। ওই শালা বীরেন পাত্র 12 বছর ধরে রেশনের চালের মধ্যে কাঁকড় মিশিয়ে দিয়ে এই মায়াচরের গরিব মানুষগুলোকে ঠকাচ্ছিল। তাই 12 বছর পর ফিরে এসে ওই বীরেন পাত্র মেরে আমি দাঁতগুলো ভেঙে দিয়েছি। কিন্তু কানাইয়ের ওষুধের দোকান, কানাই ওষুধ দোকানের মধ্যে জাল ওষুধ বিক্রি করছিল। যে জাল ওষুধ খেয়ে কৈলাসের বুড়ো বাপটা মারা গেছে। বিকাশের 5 বছরের শিশু কন্যা আজও ওই আর্চিকর হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ম্যাডাম। তাই তো ওর শালা জাল ওষুধগুলো আমি সব নষ্ট করে দিয়েছি। কিন্তু বিনয় মুদি দোকান, বিনয় তো শালা মহেশ মান্নার পা ছাটা কুত্তা। ওই শালা মুদি দোকানের মধ্যে গাঁজা আর চোলাই মদ বিক্রি করছিল। এই মায়াচরের কচি বাচ্চা ছেলেগুলোর মধ্যে গাঁজা আর চোলাই মদে নেশা ধরিয়ে এই সমাজটাকে পঙ্গু করতে দিয়ে চেয়েছিল। তাই তো ওই শালার মুদি দোকানে আমি আগুন ধরিয়ে দিয়েছি। তুমি যে কথাগুলি আমাকে বলছো তার প্রমাণ তুমি আমাকে দিতে পারবে? প্রমাণ চাইছেন আপনি? প্রমাণ ম্যাডাম, আমার জীবনের যদি সব ঘটনার প্রমাণগুলো আজকে দিতে পারতাম না, তাহলে বিনা দোষে 12 বছর আমাকে জেল খাটতে হতো না ম্যাডাম। আমার সৎ মা ছোটবেলা থেকে আমার উপর যে কি অত্যাচার করেছে তার যদি একটা করে প্রমাণ দিতে পারতাম, তাহলে জজ সাহেবের আসনে বসে সেদিন আমার বাবা আমার 12 বছরের সাজা ঘোষণা করতো না ম্যাডাম। এই মায়াচরের প্রত্যেকটা গরিব মানুষের আমি যে কি উপকার করেছিলাম তার যদি একটা করে প্রমাণ দিতে পারতাম, তাহলে আজ আপনাদের পুলিশের লাঠির ঘা খেয়ে আমার এই সারা শরীর এমন চাপ রক্ত জমাট বেঁধে যেত না ম্যাডাম। চুপ করো। তোমার কথাগুলি আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে ম্যাডাম। জানি না এখন আমি কি করব। আমার চাকরি বাঁচানোর জন্য আমি তোমাকে গ্রেফতার করব, নাকি কর্তব্যের ভগ্ন হৃদয় মনুষ্যত্বের বিচারে আমি তোমাকে মুক্তি দেব? কখনো না। আপনি দয়া করে আমাকে মুক্তি দেবেন না। আপনি যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে দেন তাহলে আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে, আর আপনার জীবনে যদি ক্ষতি হয়ে যায় আমি যে মরেও শান্তি পাবো না ম্যাডাম। আমি অপরাধ করেছি। নিন এই মুহূর্তে আমাকে গ্রেফতার করুন। না, তোমার মতো সৎ চরিত্রবান পরোপকারী মানুষকে আমি কেমন করে গ্রেফতার করব বলো? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি ম্যাডাম। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি বলছেন আপনি? আর ক্ষমা করে তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম, আপনি আমাকে যাওয়ার আগে আরেকটা কথা বলি, পারলে আজকের দিনের জন্য তুমি আমায় ক্ষমা করে দিও চাঁদ। ক্ষমা করার মতো যোগ্যতা যে আমার নেই ম্যাডাম, তবে আজ আপনার চাঁদ যাবার সময় আপনাকে অনুরোধ করে যাচ্ছে, দয়া করে আজকের পর থেকে আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। পুষ্পা তুমি কি? আমি যে একটা বটবৃক্ষ, চৈত্রে রৌদ্রে শত শত মানুষ বটবৃক্ষের তলায় আশ্রয় নেয়,
আবার যখন রোদটা কমে গিয়ে বিকেল গড়িয়ে আসে, তখন সেই মানুষগুলো বাড়ি যাওয়ার সময় এই বট গাছে শাখা পোশাকাগুলো ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে গরু কিংবা ছাগলকে খাওয়ায়। আমিও ঠিক ওই বট গাছের মতো এই মায়াচরের প্রত্যেকটা মানুষের যে কি উপকার করেছি, বিনিময়ে কি পেয়েছি জানেন? বিনিময়ে পেয়েছি ঘৃণা, অবজ্ঞা, লাঞ্ছনার, খুনি আসামির তকমা। একটা কথা বলবো, তুমি আমার কথা রাখবে? বলুন। তুমি এরকম মায়াচর গ্রামের মানুষের যেমন উপকার করেছো, তেমনি আমার একটা উপকার করতে পারবে? যদি সামর্থ্য থেকে নিশ্চয়ই করব। আজকের ঘটনার জন্য পারলে তুমি আমায় এই চলো চলো, মন্দিরে যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই জানো, আজ আমার ভীষণ আনন্দের দিন। কেন কেন? কারণ আমার দাদা ফিরে এসেছে। তাই নাকি? আর যারা যারা আমার দাদার নামে কমপ্লেন করেছিল, পাবলিকের চাপে তারা সবাই কমপ্লেনটা তুলে নিয়েছে। তাই নতুন দারোগা ম্যাডাম দাদাকে ছেড়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই? এই চলো তো, আজকে গিয়ে আমরা মন্দিরে আমাদের বিয়েটা সেরে ফেলি। না না, মানে আমি বলছিলাম কি পাপড়ি, আমাদের কি এত তাড়াতাড়ি বিয়েটা করা ঠিক হবে বলো? কে বলেছে ঠিক হবে না? আমি যে আমার মন প্রাণ জীবন যৌবন তোমাকেই সঁপে দিয়েছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার যে আর অন্য কোনো উপায় নেই। আমরা গরিব, তুমি আমার সাথে পথ চলতে পারবে না। কে বলেছে পারবো না? কে বলেছে পারবো না? এমনি করে তোমার দুটো হাত ধরে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পাপড়ি, উড়ু উড়ু প্রাণ করে দুরু দুরু তোর কারণে। এই ছাড়ো না। উড়ু সোনা বরণ রূপ কোনা তুজ বরণ কে, তুই দিনের শুরু কোনা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পলাশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। আরামজাদে সর্বনাশে সংসারের কাজকর্ম ফেলে রেখে জেলে পাড়া ছোঁয়ার সঙ্গে ঢলাঢলি করছিস। মা, সংসারে এক গাদা কাজ পড়ে আছে আর তুই এখানে ফষ্টি নষ্টি করছিস? না না, ওকে কিছু বলো না, ওর এতে কোনো দোষ নেই। আসলে তুই কি বলবি? তুই কি বলবি রে ছোট জাত? ময়ূর, শুনুন আন্টি, এর ঔদ্ধত্য আপনি মেনে নিলে আমি কিন্তু কিছুতেই মানবো না। আমি হাত জোড়ো করে তোমাদের কাছে অনুরোধ করছি, এই নিয়ে মিথ্যে অশান্তি করো না। আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। পাপড়িকে দয়া করে কিছু বলো না। পাপড়ি আজকের পর থেকে পারলে তোমার মন থেকে আমার নামটা মুছে দিও। পাপড়ি, পারলে তোমার মন থেকে আমার নামটা মুছে দিও। কারণ আমি যে ছোট যা, আজকের এই অন্যায়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে। সহদেব দা, দাঁড়াও তুমি। সহদেব দা, এই সহদেব দা বলে জানি না থেকে বাথরুমে আমার নাইট ড্রেসটা রাখা আছে, কেচে দিবি যা। কি বললে তুমি? দিদি হয় আমি তোমার নাইট ড্রেস কাচবো? কেন? তাতে কি তোর জাত চলে যাবে? চাঁদ চলে যাবে না
লজ্জাবতী লতা, জেলে পাড়া ছোড়গুলোর সঙ্গে যখন ফস্ট করিস, রাষ্ট্রীয় করিস, তখন যে লজ্জা করে না? মা এই শোন, জামা কাপড়গুলো কাচার পর আমার জুতো জোড়া দুটো মুছে রাখবি যা। না, আমি তা কিছুতেই পারবো না। কি বললি পারবি না? তুই পারবি না, তোর বাপ পারবে। বল কেন পারবি না? কেন পারবি না? বল কেন পারবি না? বল বল কেন বললি? দূর হয়ে যা এখান থেকে। ভজুরিদা দাও তো ওটা। বাহ, চমৎকার দৃশ্য। এতদিন এই সমাজে কোনো শাশুড়ির দ্বারা বৌমা নির্যাতন আপনারা দেখেছেন, কিন্তু কোনো মায়ের দ্বারা মেয়ে নির্যাতন আপনারা কেউ দেখেছেন? দেখেননি। তাহলে মায়ের দ্বারা মেয়ে নির্যাতনের খাতাটা আপনি বোধহয় প্রথম খুললেন, তাই না শ্রীমত্তা যোগমায়া দেবী? কুকুরের বাচ্চা! একটা অসহায় মেয়েকে একা পেয়ে তার উপর নির্যাতন করতে তোদের লজ্জা করে না? সাবধান! এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু দর্শক এতক্ষণ বসে আছে। এখন যদি তোদের ছেড়ে দিই তাহলে দর্শক কিন্তু সবাই উঠে পালাবে। আর এতক্ষণ যারা হাতে তালি দিচ্ছিল না, তোদের হাতটা যদি মোচড় দিই না, সবাই হাতে তালি দেবে। দেখবি কেমন দেয়? সবাই মিলে হাতে তালি দেবে। দেখ দেখ দেখ। আরে ছবল মারতে না পারিস, মাঝে মাঝে ফোঁস করতে পারিস না? দাদা, এদের মতো কুমোর ব্যাঙেদের জন্য না ছবল মারতে হবে না রে, মাঝে মাঝে শুধু ফোঁস করবি, ফোঁস। দাদা তুই? তোর কোনো চিন্তা নেই রে, শুধু তোর জন্য নয় রে। আমি যখন এসে গেছি তখন আজকের পর থেকে মায়াচরের সমস্ত গরিব মানুষের দুঃখ দুর্দশা আমি ঘুচিয়ে দেব। একজন খুনি আসামির মুখে আবার জ্ঞানের কথা। আমি না হয় খুনি আসামি, তা তুই বুঝি এই অর্ধ উলঙ্গিনীর হবু স্বামী। বাজে কথা না বলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। পোশাক আশাকের যা চিরি, হাহ, নোংরা দুর্গন্ধ। আরে নোংরা দুর্গন্ধ হলেও আমার শরীরে তো একটা পোশাক আছে, কিন্তু আপনার শরীরে তো তাও নেই দেখছি। হোয়াট? শুনেছি 2 বছর আগে সর্বনাশা বন্যায় নাকি এই মায়াচরের গরিব মানুষদের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। তা 2 বছর আগে সেই সর্বনাশী বন্যায় আপনার শরীরের পোশাকটাও কি ভাসিয়ে নিয়ে চলে গেছেন নাকি? পুষ্পা! মাথা গরম করিস না, মাথা গরম করিস না, বরং এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে না একটা দরখাস্ত জমা দিয়ে দে। আর কিছু না হোক, ত্রাণ তহবিলের খাতা থেকে তোর বউয়ের জন্য জামা না পাওয়া গেলেও সরকারি অনুদানের একটা কালো ত্রিপল তো পাওয়া যেতে পারে। অপমান! শোনো মিস্টার, আমি মহেশ মান্নার মাস্তুতো বোন। আজকের অপমানের বদলা নিতে খুব তাড়াতাড়ি পুনরায় টানাবো তোমাকে জেলের গানি। এই ইডিয়েট, তুই পেখমকে অপমান করলি। তোর গায়ে লাগছে বুঝি? শুধু গায়ে লাগছে না, যেভাবে বেগমকে অপমান করলি তাতে আমার লজ্জা হচ্ছে, লজ্জা। হ্যাঁ ওমা, তোমার তাহলে লজ্জা আছে দেখছি। কি এত বড় সাহস, যোগমায়া দেবীকে অপমান! চুপ কর মেছো বিড়াল, তুই তো শালা একটা মেছো বিড়াল রে। মেছো বিড়ালের স্বভাব কি জানিস? যে মনি বিড়াল পোষবে আর সুযোগ পেলে সেই মনি বেরি মাছ ভাজা চুরি করে নিয়ে ছুটবে। তুমি আমাকেও অপমান করলে? ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করছি। এই শালা কুকুরের বাচ্চা, কি করবি রে? মহেশ মান্নার পাচারা কোথা? তোর এই ঔদ্ধত্য আমি কিছুতেই মানবো না। চুপ কর নেংটি ইঁদুর। কি? আমি ইঁদুর? তুই তো একটা নেংটি ইঁদুর। ইঁদুরের স্বভাব কি জানিস? যেখানেই যাবে শুধু কুটকুট করে দাঁত দিয়ে কাটবে। আর তুইও তেমন, যে বাড়িতেই যাস সেখানে তোর এই শক্ত দাঁত দিয়ে কুটকুট 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 করে কেটে কেটে খাস, দিয়ে কেটে কেটে খাস। অর্থাৎ তুই সত্যি সত্যি একটা না নেংটি ইঁদুর। আমার সামনে দাঁড়িয়ে গলাটা নামিয়ে কথা বলবি। এটা নরম মাটি নয়, এটা শক্ত পাথরের ঢালাই। কুকুরের স্বভাব কি জানিস? নরম মাটিতে কুকুর আঁচড় কাটে। জীবনে কোনোদিনও কুকুর কিন্তু শক্ত ঢালাই রাস্তা কিংবা পিচ রাস্তায় আঁচড় কাটে না রে, কখনো কাটে না, কখনো না। কেন? তার আগে বলুন তো, আপনি এ বাড়িতে আছেন কেন? এটা আমার স্বামীর বাড়ি। এটা তো আমার বাবার বাড়ি। সাগর দত্ত আমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল। সাগর দত্ত আপনাকে বিয়ে করার আগে এই বাড়িতে কিন্তু আমার জন্মটা দিয়েছিল। বাবা তো এই বাড়িতে আমাকেও জন্ম দিয়েছে। হ্যাঁ দিয়েছিল। বাবা এ বাড়িতে তোকে জন্ম দিয়েছিলেন, কিন্তু কর্তব্য জ্ঞান শেখানোর আগে বাবা মারা গেছেন। আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে এই দৃশ্যটা দেখে না পা থেকে জুতোটা খুলে তোর গালে ফটাফট জুতো মেরে বুঝিয়ে দিতেন কর্তব্য জ্ঞান কাকে বলে। এই যে এই যে এই যে তোমার সামনে আমাকে অপমান করছে। হ্যাঁ, তোমার সামনে আমাকে অপমান করছে। খুব তো বলতে, ও বাড়ি এলে ওকে ঘরে ঢুকতে দেবে না, ও একটা খুনি আসামি, ঘাড় ধরে বার করে দেবে।
তোমার মুরত না আমার জানা হয়ে গেল। ময়ূর আর শোনো, তুমি না মা নও, তুমি স্বার্থপর, তুমি অর্থলোভী, তুমি মনুষ্যত্বহীন একটা ডাইনি। ময়ূর, ময়ূর, তুই মাকে এত বড় কথাটা বলতে পারলি ময়ূর? ময়ূর, ও ময়ূর, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি বাবা? ওরে, আমি যে তোর মা। তাতে কি হয়েছে? ময়ূর তো তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছে গো মা। তোমাদের মতো মায়েদের শিক্ষায় শিক্ষিত হওয়া ময়ূরের মতো সন্তানগুলো কিন্তু মা শব্দের অর্থ বোঝে না। আর মা শব্দের অর্থ বোঝে না বলেই তো এই সমাজে ময়ূরের মতো নামি দামি কোম্পানিতে চাকরি করা সন্তানদের মায়েরা এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে চাইছে গো, ভিক্ষে চাইছে, ভিক্ষে। তেমন ময়ূরের মতো সন্তানরা বৃদ্ধ মা বাবাকে কুঁড়ে ঘরে রেখে দিয়ে সুন্দরী বউ আর বাচ্চাকে নিয়ে গিয়ে দামি দামি রেস্টুরেন্টে বসে ভাগাড়ের পচা মাংস কিনে খাচ্ছে গো, পচা মাংস কিনে খাচ্ছে। আজকে ময়ূরের মতো সন্তানগুলো, এই ময়ূরের মতো অমানুষ সন্তানগুলো মা শব্দের অর্থ বোঝে না বলেই তো প্রত্যেক বছর পুজোর সময় মায়ের জন্য 200 টাকা দামের শাড়ি আনে আর বউয়ের জন্য 2000 টাকা দামের শাড়ি কিনে আনছে। এরা মা শব্দের অর্থ বোঝে না রে, এরা মা শব্দের অর্থ বোঝে না। আজকে দিন এদের মতো জানোয়ার সন্তানগুলো মা শব্দের অর্থ বোঝে না বলেই তো বৃদ্ধ মায়ের জন্য একটা 50 টাকা দামের জর্দার ডাব্বা কিনে দিতে পারে না, অথচ সুন্দরী বউয়ের আবদার রাখার জন্য 500 টাকা দামের ল্যাকমি কোম্পানির লিপস্টিক কিনে দিচ্ছে গো, লিপস্টিক কিনে দিচ্ছে। তুই চুপ কর, তুই চুপ কর। এখন আমি বুঝতে পারছি না, এখন আমি কি করব, এখন আমার কি করা উচিত? একজন সাজালো আমাকে ডাইনি, আর একজন কেড়ে নিল আমার স্বামী। আপনারা বলুন, আপনারাই বলুন, আমার কাছে কে দামি? আমি তোমার কাছে দামি, কারণ কারণ আমি তোমার গর্ভের সন্তান, আর ও একটা খুনি। ময়ূর, ময়ূর দাঁড়া রে ভাই, দাঁড়া। ভুল বললি রে, ভুল বললি। মাগো, মাগো বিশ্বাস করো, আমি সেদিন কিন্তু নিকুঞ্জ কাকাকে খুন করিনি। আমি ছুটে গিয়ে যখন দেখেছিলাম নিকুঞ্জ কাকার বুকের ওপরে একটা ছুরি, আমি শুধু বুকের থেকে ছুরিটা তুলে ধরেছিলাম। আর যা দেখে সেদিন তুমি আমাকে, তার মানে তুই বলতে চাইছিস আমি ভুল দেখেছি, আমি মিথ্যে বলছি? হ্যাঁ মা, আমার সেদিন ভুল দেখেছো, আর ভুল দেখেছো বলে কোর্টে দাঁড়িয়ে সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছো, মিথ্যে মিথ্যে মিথ্যে। তুই আজও আমার গালে চড় মারলে মা। হ্যাঁ, মারলাম মারলাম মারলাম। যত শিগগিরই পারি সেই বাড়ি থেকে তুই চলে যা। চলে যাবো, চলে যাবো মা, চলে যাবো। তোমার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে যাবো, শুধু শুধু কয়েকটা দিন থাকবো। আমার এই অভাগিনী বোনটার একটা ভালো পাত্র দেখে বিয়ে দেবো, তারপরে বাড়ি ছেড়ে চলে যাবো। চিন্তা করিস না রে বোন, খুব তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দেবো। মাগো, একটা ভালো পাত্র দেখে আমার বোনের বিয়ে দেওয়ার পর শুধু তোমার বাড়ি ছেড়ে নয়, এই মায়াচর ছেড়ে, এই মায়াচর ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো মা, অনেক দূরে চলে যাবো। ওরে বোন, ওরে বোন, এর জন্য মায়ের কোনো দোষ নেই রে, মায়ের কোনো দোষ নেই। এই যে আমাদের অদৃষ্ট রে, এই যে আমাদের ভাগ্য রে, এই যে আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যটা যে বড়ই খারাপ রে। তাই তো ছোটবেলা থেকে বাবার স্নেহ পেলেও আমরা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত আছি রে, মাতৃ স্নেহ থেকে বঞ্চিত আছে। মাগো, মাগো, আমার এই অভাগিনী বোনের করুণ মুখটা দেখো না, একবার ভালো করে তাকিয়ে দেখো মা, এই অভাগিনী বোনটা করুণ মুখটা। কয়েকটা দিন থাকতে দাও মা, এই বোনটার বিয়ে দিয়ে দেবো মা, আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, কয়েকটা দিনের মধ্যে আমার বোনের বিয়ে দিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো। বোনের বিয়েটা যতদিন না হচ্ছে দয়া করে থাকতে দাও মা, তোমার বাড়িতে দয়া করে থাকতে। বেশ, আমি তোকে 6 মাস সময় দিলাম। 6 মাসের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে চলে না যাস, তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর করে দেব। এটাই আমার শেষ কথা। দাদা, এই দাদা, এই সব হয়েছে জানিস আমার জন্য। কে বলেছে? ভগবান দাদা আমাকে কেন বাঁচালো? এই এত বড় কথা আমার সামনে দাঁড়িয়ে বলছিস? হ্যাঁ, আমি না তোর দাদা, তোর দাদা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, এত বড় কথা জীবনে কোনোদিন বলবি না। আমি কথা দিচ্ছি রে বোন, আমি তোকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি না, খুব তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দেবো। কিন্তু দাদা, বিয়ে দিতে গেলে তো অনেক গয়না লাগবে। এই তাতে
কি হয়েছে হ্যাঁ? গয়না লাগলে কি হয়েছে? যত গয়না লাগে আমি সব দিয়ে দেবো। এখন বলতো তোর কি কি গয়না লাগবে? আমার লাগবে একটা নেকলেস, একটা নেকলেস, কানে দুল, কানে দুল, আর দু হাতে চুড়ি। আর দু হাতে চুড়ি। দাদা দিবি তো আমাকে এই হ্যাঁ, সব? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? আমি তো দাদা ছিল, সব দেবো। কানে দুল দেবো, চুড়ি দেবো, নেকলেস দেবো, অনেক কিছু। দাদা এই দাদা, আরে কি ভাবছিস তুই? কি ভাবছি বলতো? কি ভাবছিস বল আমাকে। আচ্ছা কি ভাবছি বল? কি ভাবছিস? ও বলেছে কি ভাবছি জানিস? আমি ভাবছি একটা ভালো পাত্র দেখে তোর তো বিয়ে দেবো, কিন্তু সেই ভালো পাত্রটা এত তাড়াতাড়ি পাবো কোথায় বলতে পারিস? পাত্র আমার দেখা আছে। হ্যাঁ তাই নাকি রে? এই এই এই, এই, এদিকে তাকা, এদিকে তাকা। তাহলে বলতো সেই সৌভাগ্যবান পাত্রটা কে শুনি? আসতে পারি? কে? আরে দারোগা ম্যাডাম, আসুন 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 আসুন, আসুন। এই এই, আপনি আপনি তুই একটু ভেতরে যা, ম্যাডামের সঙ্গে কিছু কথা বলে না, এক্ষুনি আসছে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি ভেতরে গেলাম, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। এই শোন, কুমড়ি আর বেগুনি ভেজে রাখিস। হ্যাঁ ম্যাডাম, হঠাৎ করে আপনি আমার কাছে? পার্সোনালি আপনার জীবনের কিছু ঘটনা জানার জন্য আজ আমি আপনার কাছে এসেছি। তার জন্য আপনি এলেন কেন? আমাকে তো ডেকে পাঠাতে পারতেন, আমি না নিজেই আপনার কাছে থানায় গিয়ে দেখা করে নিতাম। আইনগত কিছু সমস্যার জন্য গোপনে আমি আসতে বাধ্য হয়েছি, কিন্তু একটু আগে বাইরে থেকে শুনলাম যে 12 বছর আগে খুন করার দায়ে যে আপনি জেল খেটেছেন, আসলে সেই খুনটা আপনি করেননি? না ম্যাডাম না, যে খুনের জন্য 12 বছর আমার সাজা ঘোষণা হয়েছিল, আসলে সেই খুনটা কিন্তু আমি করিনি। তাহলে কেন এতদিন জেলের ঘানি টানলেন? কি করব বলুন? মা সাক্ষী, বাবা জজ, কি করে প্রমাণ করব আমি নির্দোষ? বিনা দোষে আপনি 12 বছর জেল না খাটলেন? না ম্যাডাম না, 12 বছর আমার সাজা ঘোষণা হলেও আসলে 12 বছর কিন্তু আমি জেল খাটিনি। 11 বছরের মাথায় আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছিলাম। যাক, সেসব কথা বাদ দিন, এখন বলুন। না 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 না, কোনো কথা আমি বাদ দেব না। আমাকে জানতে হবে ওই খুনটা কে করেছিল। ওই খুনিকে ধরতে পারলেই জানতে পারবো বীরেশ্বর বাবুর মৃত্যুর রহস্য। কি বলছেন আপনি? যারা যারা আইনকে বুড়ো আঙ্গুল দেখে একের পর এক অন্যায় করে যাচ্ছে, যাদের জন্য একাধিক মহিলা ধর্ষিতা হচ্ছে, যাদের জন্য ছাত্রছাত্রী খুন হচ্ছে, তাদের মুখোশটা খুলে আমি আইনের আদালতে দাঁড় করাবো। পারবেন না, পারবেন না ম্যাডাম, পারবেন না। যে সমস্ত কালো বাজারিরা 2 নম্বরই মানুষ এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদের সবার মাথার ওপর আছে এই সমাজে বড় বড় নেতা কিংবা মন্ত্রীদের হাত। অতএব নেতা কিংবা মন্ত্রীদের জাল সরিয়ে দিয়ে ওই সমস্ত অমানুষদের আপনি কোনোদিনও আইনের আদালতে দাঁড় করাতে পারবেন না। পারবো চাঁদ, পারবো। নেতাই কাণ্ড, কঙ্কাল কাণ্ড থেকে শুরু করে তাপসী মালিকের মৃত্যু, ম্যাডাম স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তরে কোটি কোটি টাকা আত্মসাৎ, এই সমস্ত ঘটনা ঘটার পরেও যে নেতারা জামা বদল করে খুব তাড়াতাড়ি বাম কিংবা রাম বা কখনো জগন্নাথ দেবের ভক্ত হয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি সেই জামা বদলকারী ভণ্ড নেতাদের মুখোশ খুলে মায়াচর গ্রামে অমাবস্যার অন্ধকার দূর করে চাঁদের আলো আমি জ্বালাবো। সেই দিনটা আসবে কবে? তুমি আমার সাথে হাতে হাত মেলাবে? না ম্যাডাম না, এটা হয় না। আমার এই নোংরা হাতের স্পর্শে আপনার পবিত্র হাতটা যে অপবিত্র হয়ে যাবে। আমার মনের গঙ্গা জল ছিটিয়ে তোমার এই হাতটা আমি পবিত্র করে তুলবো। ম্যাডাম ম্যাডাম নয়, বলো চন্দ্রা। আপনি নয়, বলো তুমি। আপনি কি বলছেন ম্যাডাম? বিশ্বাস করো, সেই দিনটার কথা আজও আমি ভুলতে পারি না। তোমার মতো সৎ মানুষের কথা আবার বারবার মনে পড়ে। আমার মনের ক্যানভাসে কখন যে আমি তোমার ছবি এঁকে রেখেছি। ভুল করেছেন আপনি, ভুল। আমার মতো একজন বেকার বাউন্ডুলে খুনি আসামির নামটা আপনার মনের ক্যানভাসে লিখে রেখে আপনি অনেক ভুল করেছেন। এতে আপনার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। জানো পুষ্পা, লাভ ক্ষতির হিসাব কষতে কষতে জীবনে অনেকটা বছর আমি হারিয়ে ফেলেছি। আর কিচ্ছু হারাতে চাই না। আমার জীবন যন্ত্রণা চলতে চলতে আমি যে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। বলবেন না ম্যাডাম, বলবেন, এ কথা বলবেন না। আমার মতো একজন অভাগার যে ভালোবাসা সাজে না ম্যাডাম। আমার হাতে মাত্র 6টা মাস টাইম আছে। এই 6 মাসের মধ্যে একটা ভালো পাত্র দেখে আমার বোনের বিয়ে দিতে হবে। তারপরে গ্রাম ছেড়ে, এই মায়াচর গ্রাম ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমার মতো একজন অভাগার ভালোবাসা কখনো শোভা পায় না। তাই বলছি ফিরিয়ে নিন ম্যাডাম, আপনার প্রস্তাব আপনি ফিরিয়ে দিন। আপনার কথার আমি মর্যাদা দিতে পারবো না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। চাঁদ, ভালোবাসায় ক্ষমা শব্দটা না বড় বেমানান গো। বেমানান শব্দটা জেনেও যে আজকে দিনে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে।
এই সমাজে অনেক কিছু বেমানান আছে, অথচ আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। এই সমাজের মধ্যে বেমানান জেনেও আজকের দিনে ইয়াংকি কালচারের ছেলেগুলো বাবা মায়েদের সামনে নোংরা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আজকের দিনে বেলে হাঙ্গামা কিংবা ডিজে সাউন্ড এই সমাজের ক্ষেত্রে বেমানান জেনেও ইয়াংকি কালচারের ছেলেরা লোকশিক্ষাকে ভুলে গিয়ে ওই বেলে হাঙ্গামা কিংবা ডিজে সাউন্ড চালিয়ে সমাজের মধ্যে বেমানানটাকে মানিয়ে নিয়ে চলছে। তাই তো আজকের দিনে শরতের প্রাতে আর মহালয়ার বাজনা বাজে না গো, বরং ইয়াংকি কালচারের ছেলেদের হাতে যে মোবাইল আছে সেই মোবাইল ফোনে বেজে ওঠে ধোনাকে চিনলি মোনাকে চিনলি না, ধোনাকে চিনলি মোনাকে চিনলি না, ধোনাকে চিনলি মোলাকে চিনলি না। এই বেমানান শব্দগুলোকে মেনে নিয়ে আজকে আমাদেরকে চলতে হচ্ছে। কারণ একটা কথা ভালো করে মনে রাখবেন ম্যাডাম, গিরগিটি রূপ বদল করে স্বার্থ রক্ষার জন্য নয়, আত্মরক্ষার জন্য। আর আমাদের মতো মানুষগুলো রূপ বদল করে তাদের স্বার্থ রক্ষার জন্য। তাই আমি সমাজের মধ্যে স্বার্থ রক্ষার জন্যই আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, ক্ষমা করবেন। কিন্তু আমার ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা কথার অর্থ কি জানেন? ভালোবাসা কথা হলো ভালোতে বাস করা। আর ভালোতে বাস করতে গেলে যে একটা ভালো মানুষ হতে হয়, আর ভালো মানুষ হতে গেলে একটা ভালো মনের প্রয়োজন হয়। আজকে আমরা এই রাজনীতির জাতাকলে পড়ে আমরা যে সবাই নোংরা পাকের মধ্যে ডুবে গেছে, তাই ভালো মানুষটা আমাদের নষ্ট হয়ে গেছে জীবন থেকে। আমাদের সবার জীবনে বিরাজ করছে একটা খারাপ মনের মানুষ। আর এই খারাপ মনের মানুষ আপনাকে ক্ষমা চেয়ে যাচ্ছে। আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। দাঁড়া।